এই আজকে দিন সকালবেলা আইছে, এই যে ঘুরতেছে। এটা হলো বাংলাদেশের প্রথম হোয়াইট ফেস হুইসলিং ডাকের ডিম। আর এই ভিডিওটা করার জন্য আমি 5 বছর ধরে অপেক্ষা করতেছি। আমি অর্ণব 5 বছর আগে হুইসলিং ডাক নিয়ে আমার চ্যানেলে একটা বড় ইতিহাস আছে এবং আমার অনেক অডিয়েন্স ওই ভিডিওগুলোর থ্রুতেই আমাকে ডিসকভার করে। কাহিনীটা ছিল আমি কিছু লেসার হুইসলিং ডাক বা পাতি সরালি হাঁসের বাচ্চা সংগ্রহ করি ওগুলোকে রিলিজ করে দেওয়ার উদ্দেশ্যে। বাচ্চাগুলো যখন একদম ছোট ছোট বাচ্চা ছিল আমি ওগুলোকে আমার বাসায় নিয়ে আসি এবং এগুলোকে কিভাবে খাবার দিতেছি, কিভাবে যত্ন নিতেছি এগুলো নিয়ে আমি রেগুলার ভিডিও করতাম এবং সেগুলো মানুষকে দেখাতাম। কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে আমি যখন রেগুলার ভিডিও দিচ্ছি এগুলো যে আমি নিজে বড় করতেছি, এই জিনিসগুলো দেখাচ্ছি, এই কারণে আমি এই প্রজাতিটার উপরে একটা হুমকি ডেকে আনছি। কিভাবে সেটা, যদিও আমার উদ্দেশ্য ছিল বাচ্চাগুলোকে বড় করে রিলিজ করে দেওয়ার, কিন্তু অনেকেই বাচ্চাগুলো তখন পালার অথবা এই প্রজাতির হাঁস বাসায় পালার একটা ইচ্ছা তাদের মনে জাগে। আর যখন ডিমান্ড মার্কেটে হয় তখন অনেকেই অসাধু ব্যবসায়ীরা বাচ্চাগুলোকে সংগ্রহ করা শুরু করে, বিভিন্ন জায়গা থেকে বাসার থেকে নিয়ে আসে, বাবা মার থেকে ধরে নিয়ে আসে, যার কারণে এই প্রজাতিটার উপর একটা বড় হুমকি চলে আসছিল। এবং এই জিনিসটা আমি পরবর্তীতে বুঝতে পারি এবং ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমি ওই হাঁসের বাচ্চাগুলো তখন হস্তান্তর করে দিই যাতে করে ওনারা ওগুলোকে রিলিজ করে দিতে পারে। কিন্তু এই হাঁসগুলোকে পালার পরে আমি অনেকগুলো জিনিস ডিসকভার করি। প্রথমত এদের বন্ডিং অনেক স্ট্রং হয় এবং আমি হাঁস সম্পর্কে মানে আমার হাঁসের ভালোবাসা জন্ম নেয়। আমি তারপরে ম্যান্ডারিন, উডডাক এবং বিভিন্ন প্রজাতির যেগুলো মানে লিগেলি পালা যায় এই সকল হাঁস সংগ্রহ করে আমার ছাদে আমি পালি এবং এই সকল ভিডিও আপনাদের দেখাইছি। ওই হাঁসগুলোকে ফরেস্টের কাছে দিয়ে দেওয়ার 2 বছর পরে আমি হোয়াইট ফেস হুইসলিং ডাক পাই। এর আগে একটু কিছু জিনিস বলে রাখি। হাঁসকে সাধারণত 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়, ডাক, গুস এবং সোয়ান। আর শুধু ডাকের ভিতরে বিভিন্ন গ্রুপ আছে এবং এই বিভিন্ন গ্রুপ মিলিয়ে টোটাল 130 প্রজাতির হাঁস এই পৃথিবীতে আছে এবং হুইসলিং ডাক একটা গ্রুপের নাম। এই হাঁসগুলো সাধারণত মুখ দিয়ে একটা জোরে তীক্ষ্ণ সুরের মতো ডাকে, যেটা শুনতে একটু বাঁশির মতো লাগে, এই জন্য এদের হুইসলিং ডাক বলা হয়। পৃথিবীতে 8 প্রজাতির হুইসলিং ডাক পাওয়া যায়। আমার কাছে যেটা প্রথমে ছিল সেটা ছিল লেসার হুইসলিং ডাক, এটা আমাদের দেশে পাওয়া যায়। এর পরবর্তীতে 2 বছর পরে আমরা সংগ্রহ করি হোয়াইট ফেস, আফ্রিকান হোয়াইট ফেস হুইসলিং ডাক। আমি 2 জোড়া হোয়াইট ফেস হুইসলিং ডাক 2024-এর সেপ্টেম্বর কি আগস্টের দিকে এরকম টাইমে আনছিলাম। আর ওদের অ্যাক্টিভিটি তখন আমার কাছে তখন ম্যান্ডারিন আর উডডাকই ছিল। আর ওদের অ্যাক্টিভিটি তখন আমার কাছে খুব মজা লাগতেছিল, আর স্পেশালি ওদের ডাকটা আমার কাছে খুব ভালো লাগতেছিল। তারপরে ওদের আস্তে আস্তে আমরা টেক কেয়ার করা শুরু করি, ওদের বিভিন্ন বিহেভিয়ার দেখা শুরু করি। 2025 শুরুর দিকে একটা বড় সমস্যা হয়, আমার ছাদে একটা বড় ভাইরাস অ্যাটাক করে আমার অনেক এনিমেল মারা যায়। তখন আমার হোয়াইট ফেস হুইসলিং ডাক একটা ফিমেল মারা যায়, আর আমার তখন একটা সিঙ্গেল মেল ছিল এক্সট্রা। ওই মেলটাকে আমি অন্য জায়গায় দিয়ে দিই। আমার তখন এক পেয়ার আমার কাছে ছিল, আর আমি ওই যে ওরা একটা ধকল থেকে আসছে, ওই 2025 সালে তখন ওরা ব্রিডিং করে নাই, কিন্তু 2025 সালে ওরা কিন্তু মেটিং করছিল। আর ওই টাইমে আমি একটা জিনিস ডিসকভার করি, এই হাঁসটা মানে এই হাঁস প্রজাতিটা যখন মেটিং করে, মেটিংয়ের শেষে ওরা খুব সুন্দরভাবে নাচে, যেটা নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করছিলাম, খুব সুন্দর লাগে ওই ব্যাপারটা। তো 2025 সালে যখন ওরা মিটিং করতেছিল তখন আমরা ওদের নেস্টিং করার জন্য একটা ব্যবস্থা করছিলাম। ম্যান্ডারিন থেকে একটু ডিফারেন্ট। ম্যান্ডারিন হলো ক্যাভিটি নেস্টার, মানে ওরা গাছের গর্তে ডিম পাড়তে পছন্দ করে। এই হুইসলিং ডাক পদ্ধতিটা হলো গ্রাউন্ড লেয়ার, মানে ওরা মাটির উপরে বাসা করে অথবা ছোট ছোট ঝোপের ভিতরে বাসা করে। তো আমরা ওরকম রেপ্লিকা তৈরি করার চেষ্টা করছিলাম, যদি 2025 সালে কোনো ডিম আমরা পাই নাই। 2026 সালে যদি আমার কোনো প্রিপারেশন ছিল না, আর তখন আমি ওয়াইল্ড লাইফ নিয়ে সিরিয়াস, আমি 2 দিনের জন্য বাহিরে ছিলাম, মেবি শ্রীমঙ্গল গেছিলাম, আমার ঠিক মনে নাই। 2 দিনের জন্য বাহিরে ছিলাম, বাহির থেকে এসে আমরা কিন্তু 2026-এ কোনো প্রিপারেশন নেই, ওদের ব্রিডিং প্রিপারেশন নেই। ওই যে 2025 সালে আমরা ওদের জন্য সেটআপ তৈরি করে রাখছিলাম, ওগুলো ওইভাবে পড়ে আছে। ওই সেটআপের উপরে ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে হোয়াইট ফেস হুইসলিং ডাকের 2টা ডিম, মানে ওরা অলরেডি 2টা ডিম দিয়ে দিছে। এখন সমস্যাটা হলো যে এই ডিমগুলোকে আমরা এইভাবে রাখতে পারবো না। আমরা যদি এইভাবে রাখি তাহলে বৃষ্টির কারণে ডিম নষ্ট হয়ে যাবে। তো আমরা একটা প্রপার সেটআপ তৈরি করে একটা প্রপার সেটআপের ভিতরে আমি ওই ডিমগুলো দিয়ে দেই এবং আমি মানে দোয়া করতেছিলাম যে ফিমেলটা ওই নেস্টটা অ্যাকসেপ্ট করে কিনা, কারণ সেম প্লেসই দিছি, জাস্ট নেস্টটা ডিফারেন্ট। আমরা প্রথমে উপরে ডিম দিছিল, এখন হলো একটু ভিতরের দিকে যে ডিমটা দিতে হবে। তো প্রথম দিন মানে দেখলাম যে ও খুব একটা নেস্টের কাছে যাচ্ছে না। এর পরের দিন গিয়ে দেখি যে ফিমেলটা নেস্টটা অ্যাকসেপ্ট করছে এবং আলহামদুলিল্লাহ এর পরের দিন থেকে ও আস্তে আস্তে একটা করে ওইটার ভিতরে ডিম দিতেছে। 2টা থেকে 3টা, 3টা থেকে 4টা এরকম ডিম দিতেছে। 6টা না 7টা ডিম দেওয়ার পরে আমি অনলাইনে দেখলাম যে টোটাল হোয়াইট ফেস হুইসলিং ডাকগুলো কতগুলো ডিম দেয়। আমি দেখলাম 10 থেকে 13-14টার মতো ডিম দিয়ে থাকে সাধারণত ওরা। তো আমাদের তো অলরেডি 6টা ডিম দিয়ে দিচ্ছে, আর আমি যেখানে ডিমটা দিছি ওটার নিচে কোনো কাপড় দিই নাই। তো আমরা একটা সুন্দর কাপড় দিয়ে দিই যাতে করে ডিমগুলো, বেশি অ্যামাউন্টের ডিম হলে ওরা লাফালাফি করে ঢোকার সময় ডিমগুলো যাতে ভেঙে না যায়। এরপরে বৃষ্টি থেকে বাঁচার জন্য আমি একটা মোটা প্লাস্টিকের একটা বোর্ড ওই বক্সের উপরে দিয়ে দেই যাতে করে বৃষ্টির সিচের পানিও না আসে। মানে সম্পূর্ণ প্রিপারেশনটা নিয়ে রাখছি। বাংলাদেশের ফার্স্ট টাইম হোয়াইট ফেস হুইসলিং ডাক ব্রিডিং হবে
আর এটা যাতে করে সাকসেসফুলি হয় সেটার জন্য মানে যতটুকু করার দরকার আমি করতেছিলাম। তারপরে 7 থেকে 10 দিন পরে আমরা চেক করতেছিলাম যে কয়টা ডিম মানে ঠিক মতো ফার্টেল হয়েছে, কারণ আমরা যদি আনফার্টেল ডিমগুলোকে সরাই না দেই ওই ডিমগুলো নষ্ট হয়ে যাবে এবং পরবর্তীতে আশেপাশের ডিমগুলোও মানে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে ওই ডিমের কারণে। তো চেক করে দেখলাম 13টা ডিম টোটাল ওরা পারছে। 13টা ডিমের ভিতরে 10টা ডিম ফার্টেল হয়েছিল। খুবই মানে আই ওয়াজ সুপার হ্যাপি যে 10টা অ্যাটলিস্ট তো এই 10টা ডিমের থেকে কিছু বেবি আমরা পাবো। আর যে 3টা ডিম নষ্ট হয়ে গেছে ওই 3টা ডিম সরাই আমরা ওইখানে কিছু ম্যান্ডারিনের ডিম দিয়ে দিয়েছিলাম। ওই একই সময় আমাদের কিন্তু ম্যান্ডারিনের ব্রিডিং হচ্ছিল এবং ম্যান্ডারিনের ব্রিডিং নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করব। আর সব থেকে মজার বিষয় কি হোয়াইট ফেস হুইসলিং ডাকের ক্ষেত্রে যেটা ম্যান্ডারিন অথবা অন্য হাঁসের থেকে ডিফারেন্ট আর কি, সেটা হলো হুইসলিং ডাকগুলো মেল এবং ফিমেল দুইটাই মানে ডিমের যত্ন নেয় এবং বাচ্চাগুলোর কেয়ার নেয়। আমি এই জিনিসটা খুব মজা পাচ্ছিলাম দেখে যে মেলটা ডিমের উপরে বসেছিল, তার কিছুক্ষণ পর হয়তো সকালবেলায় মেল বসছে, বিকালের দিকে মেল বের হয়ে যায়, বিকালের দিকে ফিমেলটা বসে, আবার পরের দিন সকালবেলায় ফিমেলটা বের হয়ে যায়, পরের দিন সকালবেলা মেলটা ভরে, এইভাবে মানে ওরা টার্ন নিতেছিল এবং বাচ্চাও কিন্তু ওরা সেমভাবে কেয়ার নিবে। তো আমরা অপেক্ষা করতেছিলাম। আরেকটা জিনিস একটু মানে ইনফরমেশন অ্যাড করে রাখি, হাঁসের ডিম একটু ফুটার সময় লাস্টের কয়েকটা দিন 3টা অথবা 4টা দিন খুব সেন্সিটিভ থাকে। এই সময়টাতে যদি হিউমিডিটি অথবা টেম্পারেচার একটু উপর নিচে হয় তাহলে মানে হ্যাচিং রেটটা একটু কমে যায়। কারণ আমাদের আগের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, আমরা বিগত 4 বছর ধরে ম্যান্ডারিন, উডডাক, বিভিন্ন রকম হাঁস ব্রিডিং করতেছি। তো যেটার ভয় ছিল সেটাই হয়। লাস্টের কিছুদিন এত গরম পড়তেছিল, আমি জাস্ট আল্লাহ করতেছিলাম যে কিছু বাচ্চা হলে ফুটে বেরোক, অ্যাটলিস্ট ফর দ্য ফার্স্ট টাইম আমরা কিছু বাচ্চা যাতে করে পাই আর আপনাদের দেখাইতে পারি। তো একদিন সকালবেলা আমি আসি, ঘুমের থেকে উঠে আইছি, আইসা দেখি যে অলরেডি হ্যাচ করে মায়ের সাথে ঘুরতেছে। ও মাই গড, ওয়েট। বাচ্চা কি একটাই ফুটছে? আচ্ছা আগে এইটা বন্ধ করে দিই। মাশাল্লাহ 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 মাশাল্লাহ। এই দাঁড়া 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 দাঁড়া, দেখি আর ফুটছে না, একটা ফুটছে, আর ওগুলো হ্যাচ হইতেছে। ওই যে ক্র্যাক দেখা যায়, দেখছো? এখন স্যাডলি এই হোয়াইট ফেস হুইসলিং ডাকের একটা খুব মজার জিনিস, মেলটাই যেটা হলো মেল, হ্যাঁ, ও ডিমের উপরে বসে আছে কারণ অন্য ডিমগুলো এখনো ফুটে নাই। ফিমেলটা যেই বাচ্চাটা ফুটছে সেইটা নিয়ে কিন্তু ঘোরাঘুরি অলরেডি শুরু করে দিয়েছেন, ওরে খাবার খাওয়ানোর জন্য ওরে নিয়ে ঘোরাঘুরি করতেছে। খুবই মজার বিষয়, খুব সুন্দর বাচ্চা, এই দেখো, এই যে কিউট। বাচ্চারা সরাইতে আল্লাহ জানে মাইটটা দেয় নাকি আমারে। ওকে, আমি হাতে নিছি ফর দ্য ফার্স্ট টাইম হোয়াইট ফেস হুইসলিং ডাকের বেবি। ওকে, এখানে দিতে হবে। ওকে, এখানে থাকুক, মায়ের কাছাকাছি থাকলেও ভালো থাকবে। এখন সমস্যাটা হইলো যে বাচ্চাটাকে আমি মায়ের কাছে রাখতে পারবো না। কেন রাখতে পারবো না? এই খাঁচার ভিতরে অলরেডি অনেকগুলো হাঁস আছে এবং যে খাঁচার যে ফাঁকাগুলা এগুলো অনেক বড় বড়, তো বাচ্চা বের হয়ে যেতে পারে। আরেকটা রিজন আছে যে ওয়েদার অনেক খারাপ, যে কোনো সময় প্রচণ্ড বৃষ্টি হইতে পারে। আর এই বৃষ্টির কারণে যেমন আমাদের পানি ছাদের থেকে পানি যেখান থেকে বের হয় ওইখানে ময়লা আটকায় গেলে ছাদের উপরে পানি জমা হয়ে যায়, তখন বাচ্চাটা মারা যেতে পারে। তা বিভিন্ন রিজন আছে। তো আমি বাচ্চাটাকে ওদের কাছে রাখতে পারবো না, বাচ্চাটাকে আমি নিয়ে আমার যে ব্রুডার আছে, কারণ বাচ্চা ফুটা পর্যন্ত হলো ওদের দায়িত্ব, এরপরে টেক কেয়ার করার দায়িত্ব আমার। আই নো কিভাবে টেক কেয়ার করতে হয়। তো আমার ভিতরে ব্রুডার আছে, আমি ওইখানে বাচ্চাটাকে শিফট করে দিই। পরবর্তীতে পরের দিন সকালবেলা দেখলাম যে আরো কিছু বাচ্চা ফুটলো মাশাল্লাহ। আমি ওই বাচ্চাগুলোকেও সেম ভাবে বাবা মার থেকে আলাদা করে ফেলছি। আর বাবা মার থেকে আলাদা করার সময় একটা যুদ্ধ করতে হয়েছে। হ্যাঁ, বাবা মার থেকে যখন আলাদা করতেছি মেল ফিমেল দুইটা একসাথে, বললাম না ওদের ভিতরে হোয়াইট ফেস হুইসলিং ডাক অথবা যে কোনো হুইসলিং ডাকের ভিতরে বন্ডিংটা এত স্ট্রং। আর এই জিনিসটা আপনি আরো বুঝতে পারবেন ভিডিওর একদম শেষের দিকে। বাচ্চাগুলোকে যখন সরাইতেছিলাম, বাচ্চা বাবা মা দুইটাই পাগলের মতো বিহেভ করতেছিল, আমাকে অ্যাটাক করতেছিল, লাফালাফি করতেছিল, চিলাচিলি করতেছিল। বাট আমার কিছু করার নাই, বাচ্চাগুলোকে আমার সরাইতে হবে। আই উইশ আমার এখানে ভালো নেট থাকতো, ভালো জায়গা থাকতো, ওদেরকে সেপারেট আমি জায়গা দিতে পারতাম, তাহলে হয়তো বাবা মা একসাথে বাচ্চা নিয়ে ঘুরতেছে এই জিনিসটা আমি দেখাইতে পারতাম। তারপরে শুধু একটা বাচ্চার মানে টোটাল আমরা 4টা হোয়াইট ফেস হুইসলিং ডাকের বেবি পাই।
আর বাকি যে 6টা ডিম ছিল ওই 6টা ডিম ফুটে বাচ্চা বেরোতে পারে নাই। সবগুলোর ভিতরে একদম প্রপার বাচ্চা ছিল, বাচ্চাগুলো হ্যাচ করারও কথা ছিল, জাস্ট ওয়েদার খারাপ হয়ে যাওয়ার কারণে বাচ্চাগুলো ফুটে বেরোতে পারে না, যেটার জন্য আমার মন অনেক খারাপ হয়ে গেছে। যাক অ্যাটলিস্ট 4টা বাচ্চা তো আমরা পাইছি, কিন্তু একটা অনেক সমস্যা হইতেছিল যে বাচ্চাগুলোকে সরানোর পর থেকে বাবা মা সারা দিন চিল্লাইতেছে, লাফাইতেছে, এদিক এদিক করতেছে, কারণ বাচ্চাগুলো মাঝে মাঝে ভেতর থেকে চিল্লায়, চিচি চিচি আওয়াজ করে, আর ওগুলা শুনে মেল ফিমেল দুইটাই লাফালাফি করতেছিল। এখন আমি জানি এই জিনিসটা 3 দিন 4 দিন পরে ঠিক হয়ে যাবে, কিন্তু ওই সময় একটা বড় সমস্যা হয়ে যায়। আমার আম্মু একদিন, আমি একটু লেট করে ঘুমের থেকে উঠি, আম্মু ভাবছে যে আমাকে উঠাবে না, কারণ আমি ওই দিন রাতে সারা রাত কাজ করতেছিলাম, আম্মু ভাবতেছিলাম আমাকে ডিস্টার্ব করবে না। আম্মু নিজের থেকে খাঁচা খুলে খাবার টাবার দেয়, এবং আম্মু চেষ্টা করতেছিল যে খাঁচাটা একটু পরিষ্কার করতে। আমাদের এই হুইসলিং ডাকগুলোকে আমরা 2 বছর ধরে পালতেছি, খাঁচা খুলে একটু হালকা দরজা খুলে রাখলে ওরা কিন্তু খুব একটা ফ্লাই করে না, অথবা ওরা একটু দূরে দূরেই থাকে। কিন্তু যেহেতু আমরা বাচ্চাগুলোকে সরাই ফেলছি আর এই টাইমটাতে ওরা খুব লাফালাফি করতেছে, আম্মু এটা জানতো না, যার কারণে কি হয়েছে, আম্মু এই খাঁচার দরজাটা খুলছে, খাঁচার দরজাটা খোলার সাথে সাথে মেলটা আমার আম্মুর মাথার উপর দিয়ে ফ্লাই করে খাঁচা থেকে বের হয়ে গেছে। আমি কি বলবো, আমার খুব মন খারাপ হয়েছিল। আম্মু তো ইচ্ছা করে করে নাই, আম্মুরও খুব মন খারাপ হয়ে গেছে, সবার মন খারাপ। হাঁসটা আমরা দেখিও নাই কোন দিকে গেছে, কারণ আমি বাসার ভিতরে ছিলাম। আম্মু দৌড়ে আইসা আমাকে বলতেছে তোর হাঁস বের হয়ে গেছে, হাঁস বের হয়ে গেছে। আমি বুঝতেছি না কি করবো, না আম্মু একদম কান্না কান্না অবস্থা। কি করব এখন, তো আশেপাশে করে দেখতেছি না, কারণ ও খুব ভালো ফ্লাই করতে পারে, উড়ে চলে গেছে। এখন গল্পটা এখান থেকে শুরু। ওই যে আমি বলছিলাম না, এই হাঁস প্রজাতিটা আমার এত পছন্দ, কারণ ওদের বন্ডিং অন্য লেভেলের। ইভেন আমি যদি বলি, আমার দেখা অনেক প্রাণী, আমি অনেক প্রাণী পালছি, আপনারা জানেন, আমার দেখা অনেক প্রাণীর ভিতরে যদি বন্ডিং এর দিকে আমার বলতে হয়, আই থিঙ্ক হুইসলিং ডাক আমার টপ 10-এর ভিতরে থাকবে। অলওয়েজ অলওয়েজ টপ 10-এর ভিতরে থাকবে। কেন বলতেছি, ফজর নামাজের আজান দিতেছে, আজকে অলমোস্ট 10 দিন হয়ে গেছে যে ফিমেলটা ডাকতেছে, 10 দিনের বেশি হয়ে গেছে, অলমোস্ট মনে হয় 12-13 দিন। এই যে মেলটা দিক দিয়ে মাত্র উড়ে গেল। প্রত্যেক দিন সকালবেলা আসে, ঘোরাঘুরি করে, আমি একটু লাইটটা অন করে দিয়েছি, দেখি ও নামে কি না। এই যে এই যে এই যে এই যে আসো 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 আসো, ওই যে নামতেছিল আরে নামে নেই। আর সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো একদম মানে ভোর রাতের দিকে আসে, যখন একটু আলো হয়, যে এখন একটু ছাদে আলো হয়ে গেছে, একটু যখন আলো হওয়া শুরু করে তখন ও চলে যায়। হ্যাঁ, যেহেতু অন্ধকার থাকতে থাকতে চলে যায়, আমি দেখতেও পারি না যে কোন দিকে যাইতেছে, অথবা আমি ওরা যদি খুঁজতে যাই কোন দিকে খুঁজতে যাব, খুবই প্রবলেম এটা। এই আজকে দিন সকালবেলা আইছে, এই যে ঘুরতেছে। তো দেখতে দেখতে অলমোস্ট 1 মাস হয়ে গেছে। এখানে আমাদের হোয়াইট ফেস হুইসলিংটাকে যে বাচ্চাগুলো ছিল, 4টা বাচ্চা ছিল, তার ভিতরে একটা বাচ্চা আমি সার্ভাইভ করতে পারি নাই। ছোটবেলা থেকে একটু খাবার কম খাইতো, একটু উইক ছিল, এবং ওই বাচ্চাটা পরে মারা যায়। আর 3টে যে বাচ্চা ছিল ওগুলো মোটামুটি বড় হয়ে গেছে, ওগুলোর মানে শরীরে অলরেডি ফেদার চলে আসছে, এবং মেলটা স্টিল এভরিডে সকালবেলা আসে এবং চলে যায়। তো যেহেতু এটা আমাদের জন্য একদম নর্মাল হয়ে গেছে, আর আমি অনেকভাবে চেষ্টা করছি, ওকে আমি ধরতে পারি না, তো আমি কপালের উপরে ছেড়ে দিছি। আর আমার একটা ট্যুর ছিল, ছোট ট্যুর, পাখির ছবি তোলার জন্য, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির জন্য। তো আমি 4 দিনের জন্য না 5 দিনের জন্য ওইখানে যাই। যাওয়ার পরে সেকেন্ড দিন, সুখবর সুখবর, আমরা সে হাঁস ধরে ফেলেছি, তুমি যেটা পারো নাই ধরতে। ইনশাআল্লাহ এখন আমাদের হাতেই আছে হাঁস। এই হলো আমার হোয়াইট ফেস হুইসলিং ডাক পেয়ারটা। আর মেলটা হইলো এই যে মাথা লাল হয়ে গেছে, ও বাইরে থাকার কারণে ময়লা হয়ে গেছে। ইভেন ওর পায়ের যে ট্যাগটা আছে, যেমন এই ফিমেলের ট্যাগটা হলুদ রঙের, এই যে ফিমেল, মেলের সাইজ কিন্তু আমার ফিমেলের থেকে অনেক বড় ছিল, বাট ওই যে এই কয়েকদিন ঠিকমতো খাবার খায় নাই, যার কারণে একটু শুকায় গেছে। এই যে এটা দেশি হাঁস। দেশি হাঁসটা হইলো আমার ম্যান্ডারিনের বাচ্চা বড় করার সময়, আচ্ছা এটা নেক্সট ভিডিওতে আপনি বুঝতে পারবেন এটা কোন হাঁস। হ্যাঁ, আপনি আগে দেখে ফেলছেন, একটা দেশি হাঁসের বাচ্চা আমরা ম্যান্ডারিনের বাচ্চা বড় করার জন্য আনছিলাম। এই যে এই সেই লোক, এটা আমার মেলটা। হ্যাঁ, মেল ফিমেল বুঝার আরেকটা ওয়ে আমি বুঝতে পারছি, যখন ওরা অ্যাডাল্ট হয়, ফুল অ্যাডাল্ট, সেটা হলো মেলগুলার নাকে এই যে সাদা হয়, দেখছেন নাক সাদা, আর ফিমেলটার দেখেন নাক কিন্তু সাদা নাই। এই যে এটা শুধুমাত্র যখন ফুল অ্যাডাল্ট হবে তখনই এই জিনিসটা ডিফারেন্সটা বোঝা যায়। এছাড়া হোয়াইট ফেস হুইসলিং ডাক হলো আইডেন্টিক্যাল ডাক, ওদের ডিফারেন্সটা বোঝা খুবই ডিফিকাল্ট। এই হলো হোয়াইট ফেস হুইসলিং ডাক। আর আমাদের বাচ্চাগুলোকে আমরা যদি দেখাই, এই যে সামনে 3টা বাচ্চা দেখতেছেন, একটা এই যে ছোট, মাঝখানে একটা বড়, যেগুলো অলরেডি ফেদার চলে আসছে, আর ওই পাশে এগুলো ছোটোবেলায় একটু কালচে কালচে থাকে, যখন আস্তে আস্তে বড় হবে তখন মুখটা আস্তে আস্তে সাদা হওয়া শুরু করবে।
এই যে এই 3টা বাচ্চা বেশ বড় হয়ে গেছে, ওদের বয়স এখন 1 মাসের উপরে। ডানার ফেদার আসতেছে, সবকিছু আস্তে আস্তে আসতেছে, দেখতে চমৎকার লাগতেছে বাচ্চাগুলাকে। এই যে কয়েকদিন পরে যখন ফেদারগুলো আরো আসবে না, তখন আরো দেখতে সুন্দর লাগবে। যদিও মানে আমার কাছে সুন্দর লাগতেছে, হয়তো অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে, যেহেতু ফেদার খুব একটা সুন্দরভাবে আসে নাই। হ্যাঁ, তো বাচ্চাগুলা এই যে বাচ্চা দেখতেছেন, 3টা বাচ্চা ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশের হোয়াইট ফেস হুইসলিং ডাকের বাচ্চা, খুবই স্মরণীয় বাচ্চা। আচ্ছা, এই ছিল আমাদের হোয়াইট ফেস হুইসলিং ডাক ব্রিডিং এর ভিডিও। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই 3টা বাচ্চার ভিতরে একটা বাচ্চার নাম আমি দিব জেট, কারণ আমাদের যে ওই যে সেই হুইসলিং ডাক মানে পাতি সরালি হাঁস বাচ্চাগুলো ছিল, ওগুলোর ভিতরে একটা নাম আমি দিয়েছিলাম জেট। আমার খুব পছন্দের একটা হাঁস ছিল ওইটা। তো এখানে যে বড় বাচ্চাটা, এটার নাম আমরা জেট দিব। এবং ফিউচারে আপনারা এই বাচ্চাগুলোর কি আপডেট হয়, হয়তো কিছুদিনের ভিতরেই বাচ্চাগুলো সম্পূর্ণ ফেদার চলে আসবে, তখন দেখতেও চমৎকার লাগবে বাচ্চাগুলোকে। তো এই সব কিছু আপডেট দেখার জন্য, এবং ম্যান্ডারিনের ব্রিডিং, এবং আমি আরেকটা নতুন প্রজাতি আছে যেটা বাংলাদেশে ফর দ্য ফার্স্ট টাইম ব্রিডিং করছে, সেইটারও একটা ভিডিও তৈরি করব। তো ওই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল এবং পেজের সাথে থাকতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।